দেখতে দেখতে ২ বছর কাটিয়ে দিল নতুন বাংলাদেশ। অথচ ২৪ জুলাই আগস্টে একটা দিন ছিল যেন বছরের সমান। আকাশ কাঁপিয়ে স্লোগান দেওয়া কিশোরের মাথা ফুটো করে বেরিয়ে যাওয়া স্নাইপারের গুলি, সারি সারি লাশের মিছিল হাসপাতালের বারান্দায়, কিংবা মায়েদের বুক ফাটা চিৎকারে গোটা পৃথিবী কেঁপে ওঠা। সারা বাংলাদেশ পরিণত রণক্ষেত্রে। পুরোদমে চলছে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা, অথচ গুলি করলে মরে একটাই যায়, বাকিটি যায় না। কি দম বন্ধ করা সব মুহূর্ত। অবশেষে এলো সেই ৫ আগস্ট। টেলিভিশনের পর্দায় দেখা গেল একটা হেলিকপ্টার, পালিয়ে যাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনা। তার নিচে কোটি মানুষের অট্টহাসি, আনন্দে বন্ধুকে জড়িয়ে ধরে সে কি কান্না মানুষের। এত মানুষ ১৯৭১ সালের পর এমন পরিস্থিতি আর দেখেনি বাংলাদেশ। ৭১-এর পর আবারও যেন মুক্তির আনন্দে মাতোয়ারা গোটা দেশ। শেখ হাসিনার পতন আগেই হয়ে গিয়েছিল। অবস্থা বেগতিক দেখে কাছের মানুষজন সব পগার পার। মানুষের সমুদ্র যখন বঙ্গভবনের দেয়ালে আছড়ে পড়ল, তখন আর উপায় রইল না। ভেঙে পড়ল ১৬ বছরের দম্ভ। শেষে পালিয়ে আশ্রয় নিলেন ভারতে। অথচ শুরুটা কিন্তু এত বড় কিছু ছিল না। শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সরকারি চাকরিতে অতিরিক্ত কোটা ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল কিছু শিক্ষার্থী। দাবি একটাই, মেধার ভিত্তিতে নিয়োগ চাই। কিন্তু ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে হাসিনা যখন আন্দোলনকারীদের কটাক্ষ করে রাজাকারের নাতিপুতি বলে বসলেন, তখনই যেন আগুনে ঘি পড়ল। রাতারাতি ক্যাম্পাসে স্লোগান বদলে গেল, তুমি কে আমি কে, রাজাকার। এরপর ১৬ জুলাই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদের বুকে যখন একের পর এক গুলি বিঁধল, তখন গোটা জাতি বুঝে গেল এই লড়াই শুধু কোটার নয়, এই লড়াই রীতিমতো বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। এই লড়াইয়ে জিততেই হবে। এরপর দ্রুতই বদলে যায় দৃশ্যপট। কোটা সংস্কারের ৯ দফা দাবি ক্রমেই রূপ নেয় ১ দফায়, হাসিনার পদত্যাগ। ছাত্রদের হাত ধরে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, রিকশা চালক, দিনমজুর, ব্যবসায়ী, শিক্ষক, এমনকি গৃহবধূরাও। রাজনৈতিক দলমতের বেড়াজাল ভেঙে সবাই এক কাতারে দাঁড়ায়। একটাই লক্ষ্য, স্বৈরাচারের অবসান। আন্দোলন দমাতে সরকার তখন বেছে নেয় আরেক পথ। সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের জোর করে বসিয়ে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি। কিন্তু ততদিনে সেই কৌশল ব্যর্থ। কারফিউ জারি হয়, সেনা নামানো হয় রাস্তায়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে সাধারণ জনতার উপর। জাতিসংঘের হিসাব অনুযায়ী শুধু জুলাই আগস্টেই প্রাণ হারান ১,০০০-এর বেশি মানুষ। তবু থামেনি মিছিল। উল্টো প্রতিটি জানাজা যেন হয়ে ওঠে নতুন আন্দোলনের প্রেরণা। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল, এই আন্দোলন থেমে থাকেনি দেশের সীমানায়। বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিরা রাস্তায় নামেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে হত্যাযজ্ঞ নিয়ে। বিদেশি গণমাধ্যমের শিরোনামে বারবার উঠে আসে বাংলাদেশের নাম। আর এই সব কিছু ঠেকাতে হাসিনা সরকার নতুন কৌশল নেয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বন্ধ করে দেওয়া হয় গোটা দেশের ইন্টারনেট সংযোগ। উদ্দেশ্য একটাই, ভেতরের বিভৎসতা যেন বাইরে না যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভিডিও, ছবি ততক্ষণে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। ইন্টারনেট বন্ধ রাখলেও সত্যকে আটকানো যায়নি। ৫ আগস্ট সকালেই আসলে সব শেষ হয়ে গিয়েছিল। লং মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়েছিল আগের রাতেই। আর সেই ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ ঢল নামায় রাজধানীর দিকে। এই শেষ মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনতার উপর গুলি চালাতে অস্বীকৃতি জানান। হাসিনাকে জানিয়ে দেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। ওদিকে গণভবনের চারপাশে তখন শুনশান নীরবতা। কাছের মানুষজন একে একে গা ঢাকা দিতে শুরু করেন আগে ভাগেই। মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, দলীয় নেতাকর্মী সবাই তখন ব্যস্ত পালানোর পথ খুঁজতে।
শেষ পর্যন্ত মানুষের ঢল যখন গণভবনের গেট ভেঙে ফেলল, তখন আর কোনো উপায় ছিল না। হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেলেন সেই নেত্রী, যিনি নিজেকে ভাবতেন অপরিহার্য, যাকে টলানো অসম্ভব। অথচ একটা সকালেই প্রমাণ হয়ে গেল ক্ষমতার মসনদ কতটা ঠুনকো হতে পারে। জনমানসে সেদিন থেকেই এই দিনটি পরিচিত পেল জুলাই ৩৬ নামে। জুলাই মাস যেন শেষই হলো না, গড়িয়ে গেল আগস্টের ৫ তারিখ পর্যন্ত। পালানোর পর যা বেরিয়ে এলো তা রীতিমতো লোমহর্ষক। গুম হয়ে যাওয়া মানুষদের গোপন বন্দিশালা, আয়নাঘরের দরজা খুলতেই দেখা গেল বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দি রাখা মানুষের করুণ কাহিনী। কারো চোখ বাঁধা ছিল বছরের পর বছর, কেউ শুনতে পাননি নিজের সন্তানের কণ্ঠস্বর। এরপর একে একে বেরিয়ে আসলো দুর্নীতির পাহাড়, বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকার হিসাব, বেনামি সম্পদ আর নিজের পরিবার স্বজনদের নামে গড়ে তোলা সাম্রাজ্যের খতিয়ান। এতদিন যে শাসনকে বলা হতো উন্নয়নের মডেল, দেখা গেল সেটা আসলে ছিল লুটপাটের সবচেয়ে সংগঠিত একটা কাঠামো। ১৬ বছরের শাসনামলে ভোটাধিকার কেড়ে নেওয়া, বিরোধী মত দমন, বিচার বহির্ভূত হত্যা, সবকিছুর হিসাব চলে আসলো সবার সামনে। হাসিনা পালানোর ৩ দিন পর ৮ই আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভাঙাচোরা একটা রাষ্ট্রযন্ত্রকে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব নিয়ে শুরু হয় নতুন অধ্যায়। মানুষ তাকে ভরসা করেছিল, কিন্তু পরে দেখা গেল ডক্টর ইউনূসের নানা বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে শুধু পেছনের দিকেই নিয়েছে। এরপর দীর্ঘ প্রায় ২ দশক নির্বাসনে থাকার পর দেশে ফিরলেন তারেক রহমান। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি পেল নিরঙ্কুশ বিজয়। ইউনূস সরকারের হাত থেকে দায়িত্ব বুঝে নিয়ে ফেব্রুয়ারিতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। ক্ষমতায় বসেই কূটনৈতিক সম্পর্ক স্থাপন, নতুন করে সাজানো বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কাজে হাত দিলেন তারেক রহমান। জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ মাথায় রেখেই যেন তার সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে। আজ ২ বছর পেরিয়ে গেলেও সেই জুলাই আগস্টের স্মৃতি মানুষের মনে এখনো টাটকা। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন মুক্তি যেন কোনোদিন বৃথা না যায়, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। যে প্রজন্ম নিজের বুক পেতে দিয়েছিল গুলির সামনে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন কাঁধে নিতে হবে সবাইকে। ৭১ যেমন এনে দিয়েছিল স্বাধীনতা, ২৪ যেন এনে দিয়েছে নতুন করে বাঁচার অধিকার। এমন বিজয় জেগে থাক চিরকাল। ৫ই আগস্ট, দুঃখিত ৩৬ জুলাই অমর হোক।